আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রথম ক্লাসে রয়েছি এবং এই ক্লাসে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানতে পারবো। একই সাথে বিজনেস কিভাবে করতে হয়, কিভাবে কি হয়, সব কিছু একেবারে কাছ থেকে বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন। প্রথম যে ছবিটি এখানে দেখতে পাচ্ছেন, এটি একটি বাংলাদেশি মুদি দোকানের চিত্র, আর এটি হচ্ছে বাইরের একটা অন্য একটা কান্ট্রির একটা দোকানের চিত্র। এই দেখেন, অনেক আগের ছবিগুলো দেখলে বুঝতে পারছেন যে অনেক আগের ছবি। তো আমরা যদি কল্পনা করি যে এরকম 2000 সালের দিকে, অর্থাৎ যারা তখনকার সময় বুঝতেন বা তার আগে জন্ম হয়েছে, যারা 2000 সাল দেখেছেন, অর্থাৎ অফলাইন যে পিরিয়ডটা আছে সেটা যারা দেখেছেন, তারা দেখবেন যে মোড়ে মোড়ে এরকম দোকান ছিল, মুদির এরকম দোকান ছিল এবং বিদেশেও সেই একই অবস্থা, অর্থাৎ বিভিন্ন ধরনের শপস কিন্তু সেখানে ছিল। তো অফলাইন যখন ছিল তখন কি হতো, আলটিমেটলি এই যে দোকানগুলো কেন দেয়, তারা প্রোডাক্ট সেল করবে, তার জন্যই তো দেয়। প্রোডাক্ট সেলসের মাধ্যমে তারা আর্ন করতে পারবে এবং তারপরে তারা তাদের জীবন পরিচালনা করতে পারবে, এই টাকাটা ইউজ করতে পারবে তার ডে টু ডে লাইফে। এটাই তো মেইন রিজন, তাই না? তাহলে এখানে মেইন ব্যাপার হচ্ছে যে আগে হোক পরে হোক, বিজনেস আলটিমেটলি কী করে, বিজনেসের কি দরকার? বিজনেসের দরকার হচ্ছে সেলস। যে কোনো বিজনেস যদি সেলস না হয়, সেই বিজনেসটা কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হয়তো বা 6 মাস ওয়েট করতে পারে, 1 বছর ওয়েট করতে পারে, 2 বছরও হয়। কিছু কিছু বিজনেস আরও বেশি সময় ধরে লস খেয়ে তারপরে তারা জানে যে একটা সময় যেয়ে তারা গ্রো করবে এবং তখন তারা ভালো প্রফিট করতে পারবে। তো যেটাই হোক, বিজনেসের আলটিমেট টার্গেট হচ্ছে সেল করা। নো সেলস নো বিজনেসেস, বোঝা যায়? অর্থাৎ ওই বিজনেসটা সেটা সারভাইভ করবে কি না, এটা বুঝতে গেলে ফার্স্ট অফ অল যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সেলস হচ্ছে কি না। সেলস নাই তো বিজনেসটা নাই, শেষ হয়ে যাবে। ওকে, এখন এই সেলস হতে পারে গুডস অর সার্ভিসেস, অর্থাৎ আমি কোনো সেবা দিতে পারি অথবা আমার কোনো পণ্য থাকতে পারে। ওকে, এখন বর্তমান সময় আমরা অ্যামাজন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইন যেসব শপস রয়েছে সেইটার সাথে কিন্তু পরিচিত। বিকজ অফ অনলাইন আমরা এখন অনলাইনের বিভিন্ন জিনিসপত্র জানতে পারছি, গুগলে চলে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছি আমরা অনলাইনে থেকেই। অর্থাৎ আমাদের নিজের হেঁটে বা কোনো বাহনে করে ওই যে স্পেসিফিক শপ সেখানে না গেলেও চলছে, আমরা অনলাইনে কিন্তু কেনাকাটা করতে পারছি। ওকে, তো কি বললাম যে অনলাইন হোক অফলাইন হোক যেটাই হোক, তাদের মেইন টার্গেট হচ্ছে সেলস। উইদাউট সেলস বিজনেসটা চলবে না। এখন কথা হচ্ছে যে সেলস কিভাবে হয়? সেলস হয় হচ্ছে প্রমোশনের মাধ্যমে। যে কোনো একটা পণ্য আপনি সেল করছেন, তার পেছনে আপনার কিছু প্রচেষ্টা থাকে। যেমন ওই মুদি দোকানের কথা যদি চিন্তা করি, সেই মুদি দোকান কি তার যে জিনিসপত্রগুলো আছে, পণ্যগুলো আছে, সেগুলো কি সে লুকিয়ে ঢুকিয়ে রাখে কোনো ট্র্যাঙ্কের ভেতর, কোনো একটা বক্সের মধ্যে কি সে আটকে রাখে? না, সে কী করে, ডিসপ্লে করে রাখে, যাতে করে মানুষজন সেটা দেখতে পারে এবং সেটা কেনার প্রতি আগ্রহ দেখায়। ওকে, সো এইটা হচ্ছে একটা তার প্রমোশন টেকনিক, একেবারেই ট্রেডিশনাল একটা টেকনিক। ওকে, যেটা এখন বর্তমান সময়ে অনলাইনেও চলে। যেমন ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন যে সব পণ্যগুলা আপনার চোখের সামনে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া, যাতে করে আপনি দেখেই সেটার প্রতি আকৃষ্ট হন। এখন এই যে ট্রেডিশনাল যে প্রমোশন টেকনিকটা, এই টেকনিক্সগুলো সবই হচ্ছে কি মার্কেটিংয়ের আন্ডারে চলে আসে। অর্থাৎ বিজনেসে কোনো রকম সেলস করতে গেলে আমাদের কি করতে হয়? মার্কেটিং করতে হয়। এখন আমি তো বলেছি, বারবারই বলি যে আমাদের দেশে অনেকে মার্কেটিংয়ের সাথে শপিংটাকে গুলিয়ে ফেলে। অর্থাৎ তারা মনে করে যে যেটাই শপিং সেটাই মার্কেটিং। অর্থাৎ আপনি ঈদের বাজার করতে গেলেন, কেনাকাটা করতে গেলেন, আপনি বললেন যে বিশাল আমি মার্কেটিং করে আসছি। না, মার্কেটিং হচ্ছে যে আপনি সেলসের জন্য অর আপনি আপনার প্রোডাক্টটা অডিয়েন্সের সামনে নেওয়ার জন্য যেসব প্রচেষ্টা চালাচ্ছেন সেটাই হচ্ছে মার্কেটিং। এখন ওই যে অফলাইনে আপনার 2000 সালের যে কথা বললাম, একজন মুদি দোকানি, সে কিন্তু আপনার ডিসপ্লে করছে, হয়তো বা সে কাউকে লিফলেট দিতে পারে, বাসাবাড়িতে লিফলেট দিতে পারে। আগে একসময় এরকমও চলতো যে নিউজ পেপারে আমরা দেখতাম যে হর হামেশা ভেতরে লিফলেট, হ্যাঁ অমুক দোকানের অমুক সার্ভিসের লিফলেট, অমুক কোর্সের লিফলেট, অমুক কোচিংয়ের লিফলেট। সো এই সবই কিন্তু মার্কেটিংয়ের আওতাভুক্ত। এখন
কথা হচ্ছে যে এই যে আপনার একটা অটোতে দেখতে পাচ্ছেন, অটো একটা রিক্সা, সেখানে এই যে মাইকিং হচ্ছে, হয়তোবা লাইট সেল করছে ওর কিছু একটা সেল করছে, সেটাও কিন্তু এক ধরনের আপনার অফলাইন মার্কেটিং। ওকে, এখন দিন পাল্টে গেছে। দিন পাল্টে গিয়ে কি হয়েছে, এই দিন পাল্টে গিয়ে এখন ওই মার্কেটিংগুলো হচ্ছে অনলাইনে। আপনারা দেখেছেন না, আপনারা দেখেন ইউটিউবে যান, ফেসবুকে যান, কিছুক্ষণ পর পর অ্যাডস চলে ওঠে এবং গুগলে যেখানেই আপনি থাকেন না কেন সেখানে দেখবেন যে অ্যাডস আর অ্যাডস, এই স্পন্সর্ড সেই স্পন্সর্ড, বিভিন্ন জিনিস আপনি সার্চ দিচ্ছেন সেখানে দেখবেন যে ওখানে অ্যাডস আসছে এবং সেটার পেছনে তারা ডলার খরচ করছে। অর্থাৎ তাদের যে প্রোডাক্টসটা সেটা যাতে করে অডিয়েন্সের সামনে যায় সেটা তারা ট্রাই করছে, ওয়ান টাইপ অফ মার্কেটিং। এই অনলাইন ভিত্তিক যেসব মার্কেটিং হচ্ছে সেইগুলোকে কি বলছে, অনলাইন মার্কেটিং অর ইন্টারনেট মার্কেটিং অর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আরেকটু ব্রড, অর্থাৎ ওই যে রাস্তাঘাটে যেসব বিলবোর্ড দেখা যায়, অর্থাৎ ডিজিটাল যে কোনো কিছু হলে সেটা ডিজিটাল মার্কেটিংয়ের আওতাভুক্ত। বাট আমরা মূলত কাজ করছি অনলাইন মার্কেটিং নিয়ে, ওকে, ইন্টারনেট মার্কেটিং নিয়ে। এখন আপনি দেখেন যে আপনি ফুড প্যান্ডার অহরহ অ্যাডস দেখছেন অনলাইনে। কেন? এটার কারণ কি আমি বলছি। বিএসআরএম তারা তো রড সেল করে, তারা তো এমন না যে অনলাইনে তারা মানে অসংখ্য মানুষ অর্ডার দিচ্ছে, তা তো না। তারপরেও তারা কেন অনলাইনে তাদের বিজনেসটা প্রমোট করছে? এটার কারণ হচ্ছে যে যেখানেই মানুষের চোখ সেখানেই যেসব বিজনেসেস আছে তারা চায় তাদের প্রোডাক্টসটা যেন সেখানে শো হয়, সেই প্রোডাক্ট সম্পর্কে যেন সেখানে তাদের সামনে বলা হয়। কেন বলা হয়? কারণ আপনি একটা প্রোডাক্ট যদি না চিনেন, আপনি কি সেটা কিনতে অত বেশি আগ্রহ দেখান? আমি চিনি না, কেন কিনবো, কেমন না কেমন কে জানে। যেমন আপনি কোক খেয়েছেন, ছোটোকাল থেকে কোক খান, আপনি জানেন যে কোকটা আপনার কাছে ভালো লাগে, আপনি এর টেস্ট জানেন, এটা কেমন মানের, সব কিছুই আপনি জানেন। এখন নতুন একটা হঠাৎ করে কোলা আপনি দেখলেন, ওটা থেকে আপনি প্রেফার করবেন কোক কেনার জন্য, বিকজ আপনি অলরেডি ওটা জানেন। এটা কেন? এই যে ব্র্যান্ড ভ্যালু, এটা ক্রিয়েট হয়েছে কিভাবে? একের পর এক তারা অ্যাডস দিয়েছে, প্রমোট করেছে, মার্কেটিং করেছে, এরপরেই না মানুষজন জানতে পেরেছে এবং একটা লম্বা সময় ধরে তারা টিকে আছে। তো একই ঘটনাগুলো ঘটছে যে অনলাইনে কোনো বিজনেস প্রমোট করা, অনলাইনে তাদেরকে পরিচিত করা, বেশি বেশি মানুষের সামনে নিয়ে আসা, এই সবই কিন্তু কি অনলাইন মার্কেটিংয়ের আওতাভুক্ত। অর্থাৎ এটাকেই আমরা বলছি ডিজিটাল মার্কেটিং। এখন আমি যদি এই ডিজিটাল ফিল্ডে কোনো একটা সূক্ষ্ম কাজ করি, লেটস সে আমি আমার বিজনেসটাকে ফেসবুকে একটু প্রমোট করলাম, ওটা হয়ে গেল পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। ওটাও আমি একটা ডিজিটাল মার্কেটিংয়ের অংশ নিয়ে কাজ করছি। আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য একটা আর্টিকেল লিখলাম এবং সেটা আমি ফেসবুকে শেয়ার করে দিলাম, সেটা আমি একটা ওয়েবসাইটে দিয়ে দিলাম। এটাও কি হলো? এটাও হলো কিন্তু ওয়ান টাইপ অফ ডিজিটাল মার্কেটিং অর অনলাইন মার্কেটিং। ঠিক আছে? সো প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতে গেলে সেখানে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, পরবর্তী অংশে আমরা যাই। এখন বিজনেস করার কিছু মূলনীতি রয়েছে। বিজনেস কেন টিকে থাকে, কেন একটা বিজনেস কোনো একটা প্রোডাক্ট তৈরি করলো এবং সেই জিনিসটা মানুষ কিনবে কেন, এটার মূল যে ব্যাপারটা, একেবারে মেইন যে জায়গাটা, কোর যে জায়গাটা, সেটা হচ্ছে প্রবলেমস। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো প্রবলেম রয়েছে। যেমন এই ব্যক্তিটা হয়তোবা নেশা করছে, সে চাকরি বাকরি পাচ্ছে না, বেকার। এখন তার জন্য যদি আপনি একটা সলিউশন নিয়ে আসতে পারেন যে ওকে, আমার কাছে এই একটা অফার আছে, এটা করো তাহলে তুমি জব পাবে, তুমি এইটা করো, এটা করতে পারবে, তোমাকে আমি একটা মোটিভেশনাল কোর্স করাবো, তুমি তখন তোমার যে হতাশা, গ্লানি, সেই জায়গা থেকে বের হয়ে এসে তুমি কাজ পাবে, আরও দৃঢ়ভাবে তুমি ট্রাই করতে পারবে এবং ভালো করতে পারবে। প্রবলেমস না থাকলে কোনো বিজনেস এক্সিস্ট করে না। ওই যে বললাম না, সেলস, কেন সেলস হবে? আপনার ক্ষুধা লেগেছে, এটা আপনার প্রবলেম। অতএব এখন যদি আপনি কোনো খাবারের দোকান সামনে পড়ে, রেস্টুরেন্ট পড়ে, তারা তখন সেটা সেল করতে পারবে। আপনার কোনো প্রবলেম নাই তো আপনার কাছে কিন্তু কোনো বিজনেস এসে কোনো বিজনেস করতে পারবে না। ওকে, সো এইটা হচ্ছে মূল কথা। আমরা যে কোনো কাজ করতে গিয়ে
এইটা ফার্স্ট অফ অল মাথায় চিন্তা করব। আচ্ছা, আমি কি আমার যে কাস্টমার্স আছে, আমার যে অডিয়েন্স আছে, আমার যে শ্রোতা আছে, তাদেরকে আমি কোনো স্পেসিফিক প্রবলেম কি আমি সলভ করতে পারছি, নাকি আমি আসলে ভাষাভাবে ওপর দিয়ে চলে যাচ্ছি? যদি এটার অ্যান্সার হয় যে না, পারছি না, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি বিজনেস করতে পারবেন না। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, যেটাই হোক, কোনো বিজনেস আপনি করতে পারবেন না। অতএব পিন পয়েন্ট করা যে আমার অডিয়েন্স বা আমার যে শ্রোতা রয়েছে, আমার যে কাস্টমার্স রয়েছে, তাদের পটেনশিয়াল কাস্টমার্স বলি, কারণ সবাই তো আসলে কাস্টমার্স হবে না, বাট আপনার তো মার্কেটিংটা করতে হবে সবার সামনে। যত বেশি মানুষের সামনে আপনি মার্কেটিংটা করতে পারবেন, ততই আপনার সেলস বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই না? কারণ 100 মানুষের সামনে আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে 2টা সেল করতে পারেন, স্বাভাবিকভাবেই তাহলে 1000 মানুষের কাছে আপনি 20টা সেল করতে পারবেন। তো এইভাবে যত বেশি মানুষের সামনে আপনি প্রমোট করতে পারবেন, তত বেশি আপনি সেল করতে পারবেন। ওকে, তাহলে এখানে কিন্তু আপনি একটা জিনিস, মেজর একটা জায়গা, সেটা হচ্ছে যে প্রবলেমস, মানুষের প্রবলেম সলভ করতে হবে, দেন আপনি আপনার প্রোডাক্টে সেলস করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট কথাটা। ওকে, তাহলে এইটা কেন বলছি আমি পরবর্তীতে আরও বিস্তারিত যাচ্ছি। এখন আমরা কিন্তু এখানে আসলে গ্রুপ ওয়াইজ কাজ করি। এখন গ্রুপ ওয়াইজ কেন কাজ করি? কারণ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের এই ফিল্ডটা এত বিশাল, এটা আসলে কোনোভাবে আপনি লিমিট করতে পারবেন না। এই জন্য কী হয় যে মানুষজনই অনলাইন ফিল্ডে এসে আপনি দেখবেন যে ব্যর্থ হয়, হর হামেশাই অ্যারাউন্ড 99% ফেল করে, 99% ঝরে যায়। এর কারণ হচ্ছে যে ওই যে একসাথে সব তারা আয়ত্ত করতে চায়, বাট একটা নির্দিষ্ট সময়ে 6 মাসে 1 বছরে সব কিছু ভাস্ট নলেজ নেওয়া কোনোভাবেই সম্ভব না। একই সাথে প্রতি মুহূর্তে টেকনোলজি ডেভেলপ করছে, এবং তখন সেইটার সাথে পাল্লা দিয়ে একা কীভাবে চলাটাও ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, সো এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কেউ হয়তো একটা হাতির পা নিয়ে কাজ করলো, কেউ একটা হাতির লেজ নিয়ে কাজ করলো, কেউ একটা হাতির দাঁত নিয়ে কাজ করলো, কেউ সুর নিয়ে কাজ করলো, কেউ কান নিয়ে কাজ করলো। এইভাবে আমরা যদি পুরা হাতিটাকে যদি ডিজিটাল মার্কেটিং ধরি, আমরা তাহলে আমাদের মেম্বার্সরা কী কাজ করবে, এরকম এক এক অংশ নিয়ে কাজ করবে, যাতে করে ওই বিশেষ এক এক অংশে এক একজন এক্সপার্ট হতে থাকেন। 6 মাস, 1 বছর, 2 বছর পরে এত তুখোড় হয়ে গেলেন যে আপনার ওই কাজের ওপর আপনি একজন বিশেষজ্ঞ হয়ে গেলেন। বাট আপনি একসাথে সব কয়টা নিয়ে যদি নামেন, পারবেন না, হবে না। এই জন্যই এখানে আসলে গ্রুপ ওয়াইজ কাজ করার অনেক বেশি বেনিফিটস রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। ওকে, এরপরে আমরা এখানে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। এই যে এই লোক, সরি যদি আপনার এই চিত্রটা আমাদের যারা বোন আছেন তাদের জন্য যদি খারাপ দেখায়, আই এম ভেরি সরি। সো এই যে মহিলাদের টানলে তো আরও খারাপ দেখাতো, ঠিক আছে? এই জন্য ওয়েট লস। এখন এই যে লোক মিস্টার বিস্ট, তার ধরেন ফ্যাট বার্ন হয়েছে। এখন তার যদি ফ্যাট না থাকতো, তাহলে তার কাছে কি ওয়েট লস করার কোনো প্রোডাক্ট সেল করা যেত না। তার মানে তার প্রবলেম হচ্ছে কি ফ্যাট বেশি। তাকে এমন একটা প্রোডাক্ট আমরা সেল করতে পারি তার কাছে, যেটার মাধ্যমে তারা কি করতে পারে, তার বেলি ফ্যাট কমাতে পারে। ওকে, তাহলে বোঝা গেল যে এক একজন মানুষের এক এক ধরনের প্রবলেমস, এক একজন মানুষের হাজারো প্রবলেমস। কোন মেইন প্রবলেমসগুলো নিয়ে আপনি এগোবেন সেটা দেখতে হবে। আচ্ছা, এখন ধরেন এই মিস্টার বিস্ট, সে একটা প্রোডাক্ট ইউজ করেছে, আপনারই একটা প্রোডাক্ট ইউজ করেছে XYZ। এই প্রোডাক্টটা সে 6 মাস ইউজ করে তার বেলি ফ্যাট কমিয়েছে এবং সে 10 কেজি কমিয়েছে। ওকে, সো সে কিন্তু এই প্রোডাক্টটা টেস্ট করেছে, বুঝেছে যে হ্যাঁ এই প্রোডাক্টটা তো ভালো। তাহলে সে স্বভাবতই কী করতে পারে যে আরও 10 জন মানুষকে বলতে পারে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনেছিলাম, এইটা ইউজ করেছিলাম এবং আমি আমার বেলি ফ্যাট কমিয়েছি। হয়তো বা তার কাছের কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি হঠাৎ করে এইভাবে ফ্যাট কমালে কী করে, ওয়েট লস করলে কী করে। তখন হয়তো বা সে কদাচিৎ বলতে পারে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম। অনেক সময় বলেও না, মানুষ গোপন রাখে। তো কোম্পানিজগুলা, এই ধরেন XYZ, এই কোম্পানিটা ভালো একটা প্রোডাক্ট সেল করেছে এবং ওয়েট লস করতে সক্ষম হয়েছে। এখন এই ধরেন XYZ চিন্তা করলো যে ও তো
স্বেচ্ছায় গিয়ে মানুষের সামনে আমার প্রোডাক্টটা প্রমোট করছে না, কিন্তু সে তো একজন ইউজার এবং হ্যাপি ইউজার। সে ওই প্রোডাক্টটা নিয়ে সে খুব সফলভাবে তার উপর পরীক্ষা চালিয়েছে এবং সেটা সে সফল হয়েছে। তার মানে কি, প্রোডাক্টটা এখানে সাকসেসফুল। এখন এই প্রোডাক্টটা তাহলে তো প্রমোট করতে বাধা নেই। তখন ওই কোম্পানিটা চিন্তা করলো যে ঠিক আছে, আমার এই প্রোডাক্টটার দাম হচ্ছে $100, $100। মিস্টার বিস্ট, তুমি যদি এটা প্রমোট করে দাও, আমি প্রতি সেলে তোমাকে আমি $50 দিয়ে দিব, ওর আরও কম দিলাম, $30। ফিজিক্যাল প্রোডাক্টসের ক্ষেত্রে একটু কমিশন কম, সেটা পরবর্তী অংশে আসছি। তাহলে এটা কি হলো? এই যে একটা অফার দিল যে তুমি আমার প্রোডাক্টটা প্রমোট করো, যেহেতু প্রোডাক্টটা ভালো ছিল অতএব তুমি প্রতি সেলে এত করে পাবা। তাহলে কি হলো? এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ কমিশনের ভিত্তিতে কোনো প্রোডাক্ট প্রমোট করে সেটার কোনো কনভার্সন, কোনো সেল পাইয়ে দেওয়া মেইন বিজনেসকে, ওই প্রোডাক্টের যে ওনার তাদেরকে সেল পাইয়ে দিয়ে আমি যে কমিশনটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা করছে সে হলো অ্যাফিলিয়েট মার্কেটার। ওকে, আর যে প্রোগ্রামের আন্ডারে থেকে আমি এই কাজটা করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই যে এই একটা যদি অফার লঞ্চ করে তাহলে দেখা যাবে কি যে এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমি যদি প্রমোট করি আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হব, আপনি যদি প্রমোট করেন আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হবেন। ওকে, সো এইগুলো আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, এখন এই যে কমিশনের ব্যাপারটা বললাম, এই অ্যাফিলিয়েট প্রোডাক্টসগুলো অনেক সময় হয় কি আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটে থাকে, আবার অনেক সময় একটা ওয়েবসাইটে হাজারো প্রোডাক্টসের অ্যাফিলিয়েটের যে কমিশনের ব্যবস্থা সেটা থাকে। তো একসাথে যেসব ওয়েবসাইটসে আপনার হাজারো রকমের অ্যাফিলিয়েট প্রোডাক্টস থাকে সেইগুলোকে বলা হয়েছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। হ্যাঁ, তো এই ব্যাপার স্যাপার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যে কোথায় কিভাবে সাইন আপ করতে হবে, কোথায় কী করতে হবে, বিকজ ওই কাজগুলো সব আমরা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আপনারা শুধু জাস্ট একটা জায়গায় স্পেসিফিকলি কাজ করবেন এবং সেই জায়গায় আস্তে আস্তে বস হওয়ার ট্রাই করবেন, এরপরে সেখানে আপনারা খুব ভালো ফলাফল দেখান, এতটুকুই যথেষ্ট। ওকে, আচ্ছা, এখানে একটা কথা লিখেছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন দেখেন, ওই যে আগের পেজে দেখলেন যে ওয়েট লস হলো, এখন মিস্টার বিস্ট বা অন্য কেউ বা আমি ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো একটা প্রোডাক্টের করছি, প্রমোট করছি, আমি শুধুমাত্র আমার লাভের জন্য মিথ্যা কিছু লিখে দিলাম, মিথ্যাভাবে প্রমোট করলাম যে না এই প্রোডাক্টটা ভালো, মিথ্যা কথা দিলাম, তাহলে কি আলটিমেটলি কোনো কাজ হলো? একটা জিনিস মাথায় রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটা সবসময় মাথায় রাখতে হবে। এই জন্য আমি একটা জিনিস বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু ভুলেও ওই যে আপনার জমির দালালি করা, ট্রেডিশনাল জমির দালালি, ভালো ভালো অনেক ব্রোকার আছে, বাট আমি বলছি যে যারা ধাপ্পাবাজি করে, যে একটা দেখাচ্ছে এখানে দেখিয়ে 9-6 করছে, আবার ঘটকালি যারা উল্টাপাল্টা মিথ্যা ইনফরমেশন দিয়ে বিয়ে শাদী করাচ্ছে, এনাদের কি রেপুটেশন থাকে কিছুদিন পর? যখন দেখা যায় যে মিথ্যা ইনফরমেশন দিয়ে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে কনজুগাল লাইফে কিন্তু ঝামেলা হয়, অনেক বিয়ে ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়। আবার অনেক সময় এই যে জমি সেল করে, এই সব ক্ষেত্রেও দেখা যায় যে মিথ্যা ইনফরমেশন দেওয়ার কারণে যিনি ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু বিপদে পড়ে যান, এবং এরপরে কিন্তু ওই দালালের কাছে আর নেক্সট টাইম কেউ সাহায্য চাইবে না, বিকজ তার চরিত্র কী সেটা জেনে গেছে। অতএব এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনি যে বিজনেস করেন না কেন, আপনি যদি ক্রেডিবিলিটি ঠিক না রাখতে পারেন, আপনার যদি ক্যারেক্টার বিল্ড আপ না করতে পারেন, কোনো বিজনেস হবে না। ওকে, তাহলে একেবারে সোজা সাপটা কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের একজন ভালো মানুষ হতে হবে। যদি আমি রিয়েলি হালালভাবে বৈধভাবে কোনো বিজনেস করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে ভালো হতে হবে। আপনাদের কারো মাথায় যদি থাকে যে শর্টকাটে ওকে আমি কোনোভাবে ধাপ্পাবাজি করে এই সেই করে আমি ভালো কিছু করে ফেলবো, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন, এটা আলটিমেটলি হয় না। হ্যাঁ, কিছু হতে পারে যে হঠাৎ করে দেখলেন যে 2 মাস 1 বছর 2 বছর খুব ভালো হলো, প্রতারণা করে মিথ্যার আশ্রয় নিয়ে অনেক কিছু করে,
বাট এটা সাস্টেইন করবে না। আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে যে এমন কিছু করা যেটা সাস্টেইনেবল এবং যেটা লং টার্মে গিয়ে আমাকে বেনিফিট দিতে থাকবে। ওকে, আমাদের খুবই খারাপ লাগে যে আমাদের এই বাংলাদেশের মানুষজন কি হয়, বেশিরভাগই হচ্ছে যে শর্ট টার্ম চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি কালকে কী লাভ পাচ্ছি, আমি 6 মাসে কী পাচ্ছি, এইসব নিয়ে চিন্তা করে, লং টার্ম চিন্তা করে না। এই জন্য দেখা যায় যে গ্রোথটা কিন্তু ওভাবে হয় না। অনেক ভালো ভালো সম্ভাবনাময় লোকজন থাকে, তারা ওইভাবে ওই পর্যায়ে যেতে পারে না, অনলি বিকজ অফ দিস, কারণ ওনাদের চিন্তা চেতনাগুলো ছোট ছোট। বাট আমাদের চিন্তা করতে হবে লং টার্ম। আচ্ছা, এখন এখানে আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার কিছু বেনিফিটস তুলে ধরছি। অ্যাফিলিয়েট মার্কেটিং করার বেনিফিটস, আপনারা একটু অ্যাফিলিয়েট মার্কেটিংটা টুকটাক বুঝতে পেরেছেন যে কোনো বিজনেস তার প্রোডাক্ট সেল করছে, সেই সেলসটা বাড়ানোর জন্য বলছে যে ওকে আমার এই প্রোডাক্টগুলো যারা যারা প্রমোট করবে অনলাইনে থেকেই, অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো মূলত অনলাইনেই হয়, একেবারেই সহজ, মানে প্রসেসটা সহজ, বাট এইটাকে মানে জুয়েবল করা, এটা থেকে প্রফিট নিয়ে আসাটা টাফ। বাট ইনশাল্লাহ আমরা গ্রুপ ওয়াইজ যেহেতু কাজ করছি, সেই ক্ষেত্রে দেখবেন যে হ্যাঁ, এটা আপনি হয়তো বা 5 বছরে গিয়ে সফল হতেন, সেটা 6 মাসে ইনশাল্লাহ সফল হয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিছু কিছু আপনার বেনিফিটস রয়েছে। তার মধ্যে আমরা প্রথম যে বেনিফিটটা বলতে পারি সেটা হচ্ছে যে আমার কোনো প্রোডাক্ট তৈরি করা লাগছে না। প্রোডাক্ট তৈরি করার মাথা ব্যথা হচ্ছে সেই মেইন যে কোম্পানি তাদের। হ্যাঁ, ওই যেমন ওয়েট লসের যে প্রোডাক্টটা, তা সে তো মিস্টার বিস তৈরি করেনি, অন্য প্রোডাক্ট ওই কোম্পানি তৈরি করেছে ওই প্রোডাক্টটা, সে শুধু প্রমোট করেছে। ওকে, এরপর হচ্ছে ডেলিভারি দেওয়ার কোনো ঝামেলা নেই, ডেলিভারির কোনো ঝামেলা নেই, আপনি পুরাই ফ্রি, আপনার এত টেনশন করার কিছু নেই। এরপরে সেটার যে স্টোরেজ দরকার, প্রোডাক্টসটা রাখার জন্য যেসব স্টোরেজ এবং তার সাথে জড়িত যত ইনভেস্টমেন্ট, এর কিচ্ছু দরকার হয় না। এরপরে সেট আপ কস্ট থেকে শুরু করে আনুষঙ্গিক আরও অনেক অনেক ঝামেলা আছে, যে জিনিসগুলো একজন প্রোডাক্ট যিনি সেল করছেন, প্রোডাক্ট তৈরি করছেন, তার এইসব ঝামেলা থাকে, যেটা একজন অ্যাফিলিয়েট মার্কেটারের থাকে না। অর্থাৎ এইসব হ্যাসেল ফ্রি। হ্যাঁ, শুধু জাস্ট প্রমোট করা শিখতে হবে, শুধু জাস্ট অনলাইন মার্কেটিংটা শিখে আমাদের প্রোডাক্টসগুলো প্রমোট করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। একটা ই কমার্স বিজনেস, লেটস সে ওই যে দেখেন না আপনার আমের সময় অনেকে আম সেল করে, খুব একটা ভালো ছবি হলো না। এই ই কমার্স বিজনেস যারা করছে বা বিভিন্ন প্রোডাক্টস নিয়ে যারা বিজনেস করছে, তাদের স্টোরেজ লাগছে, হিউজ স্টোরেজ লাগছে। এরপরে এই প্রোডাক্টগুলো তাদের পচে যাবে কি না, এমনও হয় অনেক সময় পচনশীল যেসব প্রোডাক্টস রয়েছে সেগুলো পচে যাবে কি না এই নিয়েও টেনশন। অর্থাৎ স্টোরেজ লাগছে, পচে যাওয়ার ভয় রয়েছে। এরপরে কেউ অর্ডার দিলে সেখানে আবার ডেলিভারির ব্যাপার রয়েছে। ওকে, সো পদে পদে হ্যাসেল, পদে পদে ঝামেলা, এবং একই সাথে এই ই কমার্স বিজনেস স্টার্ট করতে হিউজ ইনভেস্টমেন্ট দরকার হয়। আদারওয়াইজ কিন্তু ভালো করা অতটা পসিবল হয় না, বিকজ ওখানে প্রোডাক্টসের জন্য আপনি ইনভেস্ট করছেন, আবার প্রোডাক্ট প্রমোট করার জন্য আরও অ্যাডস দিতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে। সো এত কিছু না, বেশিরভাগ মানুষ ফেল করে, অনেক হ্যাসেল। আমাদের লাইফটা আস্তে আস্তে আমরা করব কি, হ্যাসেল ফ্রি করার চেষ্টা করব। এটা হচ্ছে আরেকটা স্মার্টনেস, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা কি করব, প্রোডাক্টস প্রমোট করব। হ্যাঁ, প্রোডাক্টস প্রমোট করব এবং তার মাধ্যমে হ্যাসেল ফ্রি লাইফ তৈরি করব, এবং আরও আস্তে আস্তে যাচ্ছি বুঝতে পারবেন যে আলটিমেটলি হ্যাসেল ফ্রি লাইফটা কীভাবে তৈরি করা সম্ভব। আমরা ট্রেডিশনাল বিভিন্ন কথাবার্তা ছোটোকাল থেকে শুনতে শুনতে এই জিনিসগুলো আমরা ওইভাবে চিন্তা করতে পারি না, বাট আলটিমেটলি এইগুলো চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে আপনারা দেখছেন ডিজিটাল এবং এখানে ফিজিক্যাল। আমরা সব সময় মাথায় রাখবেন যে ডিজিটাল সব কিছু নিয়ে কাজ করব, বিকজ আমরা করছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছি আমরা, সব ডিজিটাল জিনিসপত্র নিয়ে কাজ করব। কখনোই আপনারা খেয়াল রাখবেন যে কোনো ফিজিক্যাল কোনো প্রোডাক্টস প্রমোট করতে যাব না, বিকজ ফিজিক্যাল প্রোডাক্টস কোনগুলো আগে সেটা আগে বুঝে নেই, তাহলে ভালো হবে। তাহলে ফিজিক্যাল হচ্ছে যেটা আমি ধরতে পারছি, ছুঁতে পারছি। হ্যাঁ, আর যে ডিজিটাল প্রোডাক্টস হচ্ছে যেটা আমার ডিভাইসের ভেতরেই থাকছে। অর্থাৎ যেমন আমি যদি একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের কথা বলি, এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। আমি ওই সফটওয়্যারটা কিন্তু হাতে নিয়ে
নাচা ধরতে পারছি না, নাচাতে পারছি না। বাট একটা আম যদি আমি কিনি, এটা ফিজিক্যাল প্রোডাক্ট, এটা আমি হাতে নিয়ে কিন্তু ধরে শুলে খেতে পারছি। সো ফিজিক্যাল প্রোডাক্টে অনেক হ্যাসেল, ডিজিটাল প্রোডাক্টে এত হ্যাসেল নেই। অ্যাট দি সেম টাইম ডিজিটাল প্রোডাক্টে হচ্ছে ওই যে অ্যাফিলিয়েট কমিশন যেটা, ওইটা অনেক বেশি দেওয়া যায়। কেন? কারণ হচ্ছে যে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে ওয়ান টাইম খরচ থাকে, এরপরে ওভারহেড ওরকম থাকে না, ডেলিভারি কস্ট কিছুই থাকছে না, কিছুই লাগছে না। বিকজ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যদি আমি কিনি, সেটা কি আমার কাছে পাঠাতে কি কোনো খরচ হবে? খরচ হবে না, কোনো রকম ডেলিভারি কস্ট নেই। এই যে এডিশনাল কস্ট না থাকার কারণে বিজনেস কি করতে পারে, বা মেইন যে কোম্পানি তারা কিন্তু তাদের অ্যাফিলিয়েট মার্কেটার্সদের অনেক বেশি কমিশন অফার করতে পারে। যেমন অ্যামাজনে যান, সেখানে হচ্ছে বেশিরভাগ ফিজিক্যাল প্রোডাক্টসগুলো সেল হয়, এবং সেখানে দেখবেন যে অনেক প্রোডাক্টসে 1%ও আছে, 5%, কিছু কিছু ক্ষেত্রে 10% থাকে। তার মানে $100 আপনি একটা প্রোডাক্ট সেল করলে আপনি পাবেন মাত্র সর্বোচ্চ যদি $10 হয়, 10%ও হয়, 10%ও না, বেশিরভাগ ক্ষেত্রে 5 to 6% আর 4%, সেখানে মাত্র $5 পাবেন। হোয়ারাজ ডিজিটাল প্রোডাক্ট প্রমোট করতে গেলে দেখা যায় যে অনেক সময় আপনার 50% তো দেয়ই। তার মানে $100 আপনি একটা প্রোডাক্ট সেল করলে সেখানে আপনি $50 কমিশন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই জন্য ফিজিক্যাল প্রোডাক্টসের থেকে ডিজিটাল প্রোডাক্টসে সব দিক থেকে হ্যাসেল ফ্রি, আবার কমিশন রেটও বেশি, আয়ও বেশি করা যায়। এই জন্য আমরা সব রকম ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো যে আমরা ডিজিটাল প্রোডাক্টস নিয়ে কাজ করব। ওকে, এখন হচ্ছে ইনফরমেশন টেকনোলজির যুগ। আমরা যত ইনফরমেশন নিয়ে কাজ করতে পারবো ততই বেশি লাভবান হতে পারবো, ততই বেশি আমরা স্মার্ট হতে পারবো, তত আমরা হ্যাসেল ফ্রি থাকতে পারবো। আর কে না চায় যে হ্যাসেল ফ্রি থাকতে? ওকে, সো এখানে আমি একটা আপনাকে আবারও বলছি যে গ্রুপ ওয়াইজ কাজ করার আরও কিছু বেনিফিটস পাবেন। সেটা হচ্ছে যে একাকী কাজ করলে কি হয়, ওই ধরেন আপনার প্রোডাক্ট প্রমোশনের থেকে শুরু করে সব কিছু সেট আপ করতে, ওয়েবসাইট লাগে, এই লাগে, সেই লাগে, সব কিছু একাকী করতে গিয়ে বড়ল অবস্থা হয়ে যায়। ধরেন 100 জন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করলো, 99 জনই কিন্তু পরে এমন হয়, মানে এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে 3% 4% সফল হয়, বাট বেশিরভাগ ঝরে যায়, এই যে RIP হয়ে যায়, রেস্ট ইন পিস। সো এই জন্য আমি এই ছবিটা দিলাম যে লোড আমরা কম নেব। আমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ কোনটা জানেন? সেটা হচ্ছে যে আপনি যদি এরকম একটা অবস্থায় যেতে পারেন যেখানে আপনি বিভিন্ন কাজ বিভিন্ন মানুষ দিয়ে করাতে পারেন, অর্থাৎ আপনার সব কাজের কিন্তু প্রতি ঝোঁকও থাকবে না। আমার এই কাজটা ভালো লাগে, ওকে, আমার এই প্যাশনের জায়গা এটা, আমি এইটুকু করি। ওই যে হাতির যে চিত্রটা দেখালাম, যে আমি পা নিয়ে কাজ করি, আমারই আরেকজন ভাই, আমার আরেকজন পার্টনার, সে লেজ নিয়ে কাজ করুক, সে সুর নিয়ে কাজ করুক। এইভাবে যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের কাজটা বোরিংও লাগছে না, একই সাথে প্রোডাক্টিভিটি অনেক হচ্ছে, আবার আমাদের ঝরে যাওয়ার সম্ভাবনাটাও থাকছে না। ওকে, আচ্ছা, এখন আমাদের অলরেডি আমরা ডিজিটাল প্রোডাক্টস নিয়ে কথা বলে ফেলেছি। যে ডিজিটাল প্রোডাক্টসটা হচ্ছে কি, যে ডিজিটাল প্রোডাক্টসটা আপনি ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না, শুধুমাত্র ডিভাইসের মধ্যেই দেখতে পারছেন, ইউজ করতে পারছেন। ওকে, সো এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস। এবং এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখন আপনাদের মাথায় অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা ডিজিটাল প্রোডাক্টসগুলো তাহলে পাবো কোথায়? তাহলে কি আমাদেরই এখন ডিজিটাল প্রোডাক্টসগুলো খুঁজে খুঁজে বের করে প্রমোট করা শুরু করতে হবে? না, এরকম কিছু না। এই সব নিয়ে টোটালি চিন্তামুক্ত থাকেন। ডিজিটাল প্রোডাক্টসগুলো কোথায় পাবেন, কিভাবে কি প্রমোট করতে হবে না হবে, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। আমি আপনাদেরকে যেটুকু দেখাই, যেভাবে দেখাই, সেইভাবে কাজ করতে থাকেন, দেখবেন যে সফলতার হার অনেক বেশি হবে, এবং দেখতে পারবেন যে জিনিসগুলো অনেক কনভিনিয়েন্ট হবে। আচ্ছা, এখন আসবে হচ্ছে যে প্রমোশন। প্রোডাক্ট প্রমোশনের যে সেই জায়গাটা আমরা চলে আসি। তাহলে আমরা প্রোডাক্ট প্রমোশন কিভাবে করব, কিভাবে করতে পারি, এইটা আমরা এখন যাব। প্রোডাক্ট প্রমোশন কিভাবে হতে পারে বলেন তো? কি করতে হবে? প্রোডাক্ট প্রমোশন কি জন্য করব? সেলসের জন্য তো করব। কারণ আমি যদি মেইন কোম্পানির প্রোডাক্ট যদি আমি সেল না করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি কমিশন পাবো না, তাই তো? আর কমিশন না পেলে আমার তো ওই বিজনেস করে লাভ নেই, তাই না?
তাহলে আমার প্রোডাক্টস যখন আমি চুজ করব, পিক করব, তখন আমার মাথায় রাখতে হবে ওই যে কথা বলেছি যে এই প্রোডাক্টটা কি আলটিমেটলি মানুষের প্রবলেম সলভ করে কিনা। যদি ওই স্পেসিফিক প্রোডাক্টটা মানুষের প্রবলেম খুব সুন্দরভাবে সলভ করতে পারে, সেই জন্য আমি প্রোডাক্টটা হয়তো বা নিজে চেক করে দেখতে পারি, আরও 100টা রিভিউজ দেখতে পারি, আলটিমেটলি ওই প্রোডাক্টটা কেমন। ভালো প্রোডাক্ট হলে বলবো ভালো, খারাপ হলে বলে দেব খারাপ, অর্থাৎ সাদা সাদা কালো কালো, এটা বলতে যেন দ্বিধাবোধ না হয়, অর্থাৎ কোনোভাবেই কিন্তু ট্রাস্ট ইস্যু যেন তৈরি না হয়। ওকে, সো সেলসের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে আমি যে প্রোডাক্ট প্রমোশনে নামছি, প্রথমেই প্রোডাক্টস চয়েস, এটা নিয়েও এত টেনশন করতে হবে না, কারণ এই কাজগুলো আমি করে দেব যে কোন প্রোডাক্টসগুলো আলটিমেটলি রিয়েলি মানুষের প্রবলেম সলভ করতে পারে কি না, আর কোন প্রোডাক্টসগুলো ভালো না, সেই খারাপ প্রোডাক্টসগুলো আমরা প্রমোট করব না। ওকে, শুধুমাত্র ভালো জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, এখন ডিজিটাল মার্কেটিংয়ের যেহেতু কাজগুলো হচ্ছে, একটা কোয়েশ্চেন বারবারই আসতে পারে যে একটা বিজনেস যখন তার প্রোডাক্ট সেল করছে, তখন তো সে নিজেই পারে বিভিন্নভাবে প্রোডাক্টসটা প্রমোট করে সেল করতে, তাহলে এই অ্যাফিলিয়েট মার্কেটার্সদের আবার তার দরকারটা কি? আপনি দেখেন অ্যাফিলিয়েট মার্কেটার্সদের কেন দরকার সেটা আমি বলছি। একটা বিজনেস, ওই যে বললাম না, ই কমার্স বিজনেস দেখালাম যে হাজারো রকমের হ্যাসেল একটা বিজনেসের, এই অ্যাডস দিতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে, ইমেইল মার্কেটিং করতে হচ্ছে, কন্টেন্ট মার্কেটিং করতে হচ্ছে, অ্যাডস দিতে হচ্ছে, বিভিন্ন এসইও করতে হচ্ছে। এত কিছু করার পরে না একটা বিজনেস এত দিক সামলাতে গিয়ে জাস্ট হাঁপিয়ে ওঠে। তখন কি হয়? তখন কারো হেল্প দরকার। এবং আপনি দেখেন এখানে যদি অ্যাডস দেওয়া হয়, যেমন আগে টেলিভিশনে অ্যাডস দেওয়া হতো, এখনও হয় বাট কমে যাচ্ছে, আস্তে আস্তে রেটটাও কমে যাচ্ছে। আপনি দেখেন যে এখন ইউটিউব, ফেসবুক এইসব জায়গায় গেলে কি হচ্ছে, গুগলে অ্যাডস দেখতে পারেন। এই অ্যাডসগুলা যদি একটা প্রোডাক্ট, একটা যে কোম্পানি রয়েছে, তারা যদি তাদের প্রোডাক্টের জন্য খুব বেশি বেশি করে প্রমোট করে, তাহলে তাদের তো একটা বাজেট রয়েছে, এই বাজেটের পরে গিয়ে তো তারা আর ইনভেস্ট করতে পারবে না। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটার্সরা কী করতে পারছে? তারা কিন্তু 0 টাকায় তাদের প্রোডাক্টটা প্রমোট করতে পারছে। সেল হলে টাকা দিলাম না, সেল হলে টাকা দিলাম না। অর্থাৎ অ্যামাজনের কথা চিন্তা করেন, জেফ বেজোস এই অবস্থায় আসার পেছনে কারা বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে? অ্যাফিলিয়েট মার্কেটার্সরা। তাদের হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাফিলিয়েট মার্কেটার্স রয়েছে, তারা প্রোডাক্ট সেল করতে পারছে, তো ওকে ফাইন, তারা কমিশন পাচ্ছে। আদারওয়াইজ জেফ বেজোসের মাথায় কোনো টেনশন নাই যে মাস গেলে তাকে আমার এত কমিশন দিতে হবে, এত টাকা দিতে হবে, এমন কিছু না। অ্যাডসের পেছনে তার কোনো খরচ করতে হচ্ছে না আলাদাভাবে, এক্সট্রাভাবে আর কি। ওকে, তাদের যতটুকু বাজেট ততটুকুই আছে। আরও এডিশনালি অ্যাফিলিয়েট মার্কেটার্সরা মাসে লক্ষ লক্ষ ইউএসডির বিজনেস করে দিচ্ছে। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে তাহলে কয় ধরনের মানুষ উপকৃত হচ্ছে দেখেন। এক হচ্ছে মেইন যে বিজনেস, তারা উপকৃত হচ্ছে বিকজ তাদের সেলটা বাড়ছে। যে অ্যাফিলিয়েট মার্কেটার, সংক্ষেপে লিখলাম, তার কমিশন পাওয়ার মাধ্যমে সে উপকৃত হচ্ছে। আর যারা বায়ার্স, তারাও কিন্তু উপকৃত হচ্ছে। কিভাবে? যে একটা সঠিক সিদ্ধান্ত পেয়েছে যে এই প্রোডাক্টটা তার কেনা উচিত হবে কিনা। ওকে, তাহলে কি বুঝলাম আমরা? যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিন্তু অনেক অনেক লাভ রয়েছে বিভিন্ন গ্রুপস অফ পিপলের। তো ফার্স্ট অফ অল যারা বিজনেসেস, তাদের লাভ হচ্ছে। অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার আপনার লাভ হচ্ছে, এবং আপনার যে অডিয়েন্স, তাদের লাভ হচ্ছে কিভাবে? তারা জানতে পারছে যে এই প্রোডাক্টটা ভালো, আপনি তাদেরকে রেকমেন্ড করছেন, আপনি ট্রাস্টেড রিভিউ দিচ্ছেন, এবং সেটা তারা বিলিভ করছে। এই জন্য আমি বারবারই বলছি ক্যারেক্টার বিল্ড আপ করতে হবে। আপনি যদি একটা সত্য আত্মা তৈরি না করতে পারেন, তাহলে হবে না, তাহলে কিন্তু কোনো বিজনেস হবে না আলটিমেটলি। এটা মাথায় রাখবেন। না আপনি ইহকালে শান্তি পাবেন, না পরকালে শান্তি পাবেন। ওকে, তাহলে আপনার মুখে যা, আপনার কাজেও তাই, আপনার অন্তরেও তাই, সব জায়গায় যেন একই রকম হয়, ট্রান্সপারেন্ট হয়। এই জিনিসগুলো কিন্তু বারবারই বলছি। তাহলে এখানে কিছু কনফিউশন আছে। অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে গুলিয়ে ফেলেন এমএলএম বিজনেস, বিভিন্ন হাবিজাবি জিনিসপত্র। এর সাথে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোনো রিলেশন নাই। অ্যাফিলিয়েট মার্কেটিং একেবারেই লেজিট, বৈধ
একটা বিজনেস। এখন কথা হচ্ছে যে আপনি গরুর গোশ, আপনি দেখা গেল যে একটা হালাল ওয়েতে গরু জবাই না করে আপনি একটা মৃত গরুর, হঠাৎ করে মারা গেছে তার গোশ সেল করলেন, তাহলে তো আপনি প্রতারণা করলেন। আপনি এটা কি করলেন? এটা বিজনেসটা কিন্তু হারাম হয়ে গেল। একইভাবে আপনি ধোকা ধাপ্পাবাজি দিয়ে বৈধ বিজনেস করলেও কিন্তু সেটা হারাম হয়ে যাবে। একইভাবে এই যে ঘটকালি, ঠিক আছে ভালোভাবে বিয়ে শাদী করান, কিন্তু সে যদি মিথ্যা কথা বলে বলে বিয়ে করায়, এটা তো হয়ে গেল একটা প্রতারণা। একইভাবে দালালির যে বিজনেসগুলো আছে সেইগুলোও। সো এইগুলোর সাথে কিন্তু আলটিমেটলি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোনোই সম্পর্ক নাই। এই কনফিউশনটা যাতে করে আর না থাকে, বা আপনারা অনেক সময় এই সব জায়গায় কনফিউজড হয়ে যান, এই জন্য এটা দেখিয়ে নিলাম। আচ্ছা, তো এইখানে এই চিত্রটার মাধ্যমে মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদেরকে প্রত্যেককেই হাই ভ্যালিউ ম্যান অর উইম্যান হতে হবে। ওকে, এটা বারবারই বলবো। আমার কোর্সের আপনাদের সাথে মানে যত সময় আমার দেখা সাক্ষাৎ যা কিছু হবে, এই কথাগুলো খালি শুনতে 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 পাগল হয়ে যাবেন যে আরে লোকটা বলে কি। ক্যারেক্টার বিল্ড আপ করতে হবে, তারপরে আপনার সত্য কথা বলতে হবে, ফ্র্যাঙ্ক হতে হবে, সব কিছু একেবারে। বিকজ হাই ভ্যালু ম্যান হতে হবে, উমেন হতে হবে। ওকে, ক্রেডিবিলিটি যেন একেবারেই 100-এ 100 থাকে, কোনো রকম যেন 9-6 না হয়। মনে রাখতে হবে আপনি আপনার কাস্টমারকে আজকে ঠকাতে পারেন, কালকে ঠকাতে পারেন, বাট লং টার্মে পারবেন না, হয় না। এটা প্রকৃতি এইভাবেই আসলে তৈরি। 2+2 = 4, এটাই হয়। আপনি হয়তোবা কিছু জায়গায় এটা রং প্রমাণ করলেন, বাট চিরাচরিত যে ব্যাপার সেটা হচ্ছে এইটাই, যে আপনাকে ঠিকঠাক সব অনেস্টলি করতে হবে। এখন আমরা এক সময় দেখেছি যে সোনালি আঁশ, জুট, বাংলাদেশ কত ভালো ছিল। এখন কিন্তু বাংলাদেশের জুটের বিজনেস আর তেমন নেই। যারাও বা বিজনেস করছে তারা কিন্তু ওইভাবে আগের যেমন একটা তাদের মানে দাপটের সাথে বিজনেসটা করতো, ওটা কিন্তু এখন আর করতে পারে না। এক সময় এই গার্মেন্টস শিল্পটা কিন্তু অনেক বুমিং ছিল, এখন কিন্তু আর ওই যে সেরকম যে গ্রোথ সেটা নেই। ওকে, তো এখন আমাদের আলটিমেটলি যে জিনিসটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে কন্টেন্ট। ওকে, কেন কন্টেন্ট সেটা বলছি। আমাদের যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের একটা লিগ্যাসি তৈরি করতে হবে কন্টেন্টের মাধ্যমে। এখন কন্টেন্ট কী জিনিস সেটা আসছি, এবং কন্টেন্ট আমরা কেন তৈরি করব সেটাই আসছি। আপনি দেখতে পারেন যে সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনি অসংখ্য গার্বেজ। আমি এমন একটা কিছু পৃথিবীতে তৈরি করে গেলাম যেটার আসলে আলটিমেটলি কোনো ভ্যালু নেই, ওই যেটা আবর্জনার সাথে যদি আমরা তুলনা করি তাতেও আসলে কম হবে। সো এই সব করার কি কোনো মানে আছে? অর্থাৎ আমি পৃথিবীতে আসলাম, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যান্য খারাপ কাজ করলাম, এটা কি ভালো হবে? কন্টেন্ট তৈরির মাধ্যমে কিন্তু এই কাজগুলো অনেকে করছে। যেমন কন্টেন্টগুলো এর যে আলটিমেট কোনো ভ্যালিউ ক্রিয়েট করছে কিনা সমাজে, এইটা তারা বুঝছে না। কাজে কাজে কি হচ্ছে, ওরা কিন্তু ওই যে সময়ের সাথে সাথে হারিয়ে যাবে, একটা লিগাসি বিল্ড আপ হবে না। বাট আমাদের টার্গেট থাকবে কি, আমাদের এখানে গ্রুপ মেম্বার্স যারা থাকছে তাদের টার্গেট হবে যে আমরা একটা লিগাসি তৈরি করে যাব, আমাদের এমন একটা ফুটপ্রিন্ট তৈরি করে যাব যেটা আমাদের মৃত্যুর পরেও কথা বলবে পজিটিভলি। ওকে, এটা টার্গেট থাকবে। কন্টেন্টের ব্যাপারে আসছি, তাহলে ভ্যালু ক্রিয়েশন। এখন কন্টেন্ট আমরা কেন তৈরি করব? ওই যে প্রোডাক্টস যে প্রমোট করব না, ওটা আলটিমেটলি করতে হবে কন্টেন্টের থ্রুতে। এখন কন্টেন্ট মানে কি, একেবারে সহজ সাপটা ভাষায় ওই যে দেখেন না, অনলাইনে আর্টিকেলস থাকে, অনলাইনে ভিডিওস থাকে, এইগুলা হচ্ছে কন্টেন্ট। আপনি দেখেন তো অনলাইনে এমন কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি জেনেছেন, এমন কোনো ইনফরমেশন জেনেছেন কন্টেন্ট ছাড়া হয়েছে? এরকম হয়নি। হয়তো আপনি কোনো টেক্সট পড়েছেন, কোনো ইনফরমেশন চেয়েছেন, সেই ইনফরমেশনের উত্তর আপনি পেয়েছেন গুগলে, সেখান থেকে কোনো একটা ওয়েবসাইটে গিয়েছেন, সেখান থেকে কোনো একটা প্রোডাক্ট আপনি পারচেস করেছেন। অর্থাৎ কন্টেন্ট ছাড়া হয় না। হয়তোবা কোনো একজন ভালো একজন ইনফ্লুয়েন্সার অথবা একজন ট্রাস্টেড মানুষের কাছ থেকে আপনি কোনো ভিডিও দেখেছেন এবং সেই প্রোডাক্টটা আপনি পারচেস করেছেন।
এবং সেই প্রোডাক্টটা আপনার লাইফে হাই ভ্যালু ক্রিয়েট করেছে, আপনি কিন্তু তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন। কিনেছেন আপনার টাকা দিয়ে, বাট ওই যে সে একটা ভালো সাজেশন দিয়েছে, আপনাকে উপকার করেছে এই জন্য। তাহলে আমাদের এই কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হবে, এমন কিছু করতে হবে যেটা যেন লিগ্যাসি হিসেবে থেকে যায়। মানুষ যেন আমার কথা চিন্তা করলে অটোমেটিকলি দোয়া চলে আসে, বোঝা যায়? এমন যেন না হয় যে আমার কথা চিন্তা আসলেই তার রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, যে আরে কী করলাম, হায় হায়। হ্যাঁ, আপনি হাজার ভালো কিছু করার পরে 1-2% থাকবে যে আপনার প্রতি নাখোশ থাকতেই পারে, সেটা তাদের ভুল বোঝার কারণে। বাট ট্রাই করবেন যে যত বেশি সংখ্যক মানুষ আপনার কাজে সন্তুষ্ট হয়, আপনার এই কন্টেন্টে সন্তুষ্ট হয়, এই ব্যাপারে ডিটেলসে যাব আজকে, আর এত বেশি ডিটেলসে যাচ্ছি না যেহেতু প্রথম ক্লাসটা। ওকে, এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি, এখানে কিছু খাবার দাবার দেখিয়েছি যে বাই প্রোডাক্ট কীভাবে তৈরি হয়। অর্থাৎ আমি একটা কাজ করব, যেমন আমি আমার প্রোডাক্ট সেল করব, তাই তো? আমি আমার অ্যাফিলিয়েট মার্কেটিংটা তো আলটিমেটলি অন্যের প্রোডাক্ট। হ্যাঁ, আমি ধরেই নেব যে ওইটা আমার প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্টটা আমি দেখব যে ভালো মন্দ কী আছে, এবং প্রোডাক্টটা কখন সেল হবে, সেলসটা কখন হবে, যখন এইটা প্রবলেম সলভ করতে পারবে, তাই না? এখন আমার টার্গেট থাকবে যে প্রোডাক্টটা প্রবলেম সলভ করতে পারছে কি না, আমি ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরির মাধ্যমে এই কাজগুলো সার্ভ করতে পারছি কি না। তাহলে বাই প্রোডাক্ট হিসেবে আমি কি দেখতে থাকবো, এটা চিরন্তন সত্য। বাই প্রোডাক্ট হিসেবে আমি দেখতে থাকবো যে আমার ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাচ্ছে, বাই প্রোডাক্ট হিসেবে আমি দেখতে থাকবো যে আমার অ্যাকাউন্ট ভরে যাচ্ছে, আমার একের পর এক টাকা চলে আসছে, 2 হাতে আমার টাকা চলে আসছে, বাট আমি কিন্তু টাকার পেছনে দৌড়াচ্ছি না, এটা মাথায় রাখবেন। আমাদের এখানে মেজরিটি যে প্রবলেমসটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে মেম্বার্স যারা আসছেন, আমি বলতে পারি আপনাদের মনের কথা যে আপনাদের মেইন টার্গেট হচ্ছে টাকা ইনকাম করা, মেজরিটি। আপনারা এইভাবে আসেননি, মাইন্ডসেটআপটা এরকম হয়নি যে, মাইন্ডসেটটা এরকম করেননি যে আমি সার্ভ করব, আমি লিগ্যাসি তৈরি করব, মানুষের জন্য কিছু করব, তাদের প্রবলেম সলভ করব, ওকে, কন্টেন্ট তৈরির মাধ্যমে। এবং টাকাটা এখানে মুখ্য না, আমি কত টাকা কি আয় করলাম সেটা মুখ্য না। যখনই এইটা করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি বাই প্রোডাক্ট, আপনি দুধ জ্বালাচ্ছেন, দুধ জ্বালিয়ে কি হবে, হয়তোবা আপনি দুধ জ্বালিয়ে ওই দুধটা খাবেন, হঠাৎ দেখলেন যে সেখানে ঘি তৈরি হয়ে গেল, এই ঘিটা কি হলো, বাই প্রোডাক্ট হয়ে গেল। অর্থাৎ আপনি দুধও খাচ্ছেন, ওদিক থেকে কিছু ঘিও জমে গেল, বোঝা যায়, ঘোল হয়ে গেল, মাখন হয়ে গেল। তো ব্যাপারগুলো এরকম যে আপনি আনন্দের সাথে মজা নিয়ে কাজ করতে থাকেন, এবং এই মজার সাথে সাথে কি হবে, অটোমেটিকলি টাকাটা আপনার কাছে আসতে থাকবে। তাহলে এটা হচ্ছে বেস্ট ওয়ে, বোঝা যায়? মেইন টার্গেট আমার অন্তরে কি আছে এইটা কথা বলবে। আমি যদি অন্তরে আসি শুধু টাকা টাকা টাকা, আমার মেইন টার্গেট যদি হয় টাকা, কীভাবে টাকা ইনকাম করব, ওইটা না। আমার টার্গেট থাকবে কিভাবে আমি আমার যে অডিয়েন্স আছে তাদের কাছে আমি সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে প্রোডাক্টটা প্রমোট করব, ওকে। এবং এই কাজটা যখন আমি সফলভাবে মন থেকে করতে পারবো, তখন দেখা যাবে কি যে আলটিমেটলি আমার আসলে টাকা নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না, অটোমেটিক একটা প্রসেস। এইটা আমি আপনাকে বলে রাখলাম, এই অংশটুকু আপনি কেটে রেখে দিবেন, বারবার শুনবেন, সেইভাবে ক্যারেক্টারটা বিল্ড আপ করবেন, দেখবেন যে আলটিমেটলি কাজ হচ্ছে, ওকে। আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমাদের বাপ দাদা বা আমরা ছোটোকাল থেকে কি হই, শুনতে শুনতে যে এই পড়াশোনা করো, কাজ অন্যদিকে মন দিও না, এইগুলো শুনতে শুনতে হয় কি, আমরা মনের ভেতর একটা জিনিস নিয়ে আসি যে ওকে, একটা নির্দিষ্ট গণ্ডি পের হয়ে পড়াশোনা শেষ করে আমরা জবে ঢুকে যাব, এরপরে আমার লাইফ একেবারেই ক্লিয়ার। বাট আমরা যদি বর্তমান সময়ে আমার আশেপাশে যদি হাজারো হাজারো মানুষদের দেখি, এই হাজারো মানুষদের দিকে তাকালে কি দেখব যে তাদেরকে বলা হয়েছিল মিথ্যা, যে তুমি পড়াশোনা করে চাকরি বাকরি করো। বাট আপনি প্রত্যেকের কাছে যদি একটু খোঁজ খবর নিতে পারেন, দেখবেন যে টেনশনে তারা বাঁচে না। কিসের টেনশন?
এই হয়তো লোন নিয়েছে, লোন নিয়ে গাড়ি কিনেছে, যে টাকায় আয় করে সেটা দিয়ে চলছে না, প্রত্যেক মুহূর্তে টেনশন, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ। এগুলো কেন হচ্ছে? বিকজ ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের বাপ দাদারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে শেখাতে ব্যর্থ হয়েছেন। ওকে, এই জন্য আমরা একটা জিনিস বুঝি নাই, আমরা মনে করেছি যে ওকে একটা যদি জব পেয়ে যাই আমি পুরো সাকসেস, আমার আর সমস্যা নেই। আলটিমেটলি এটা না। আলটিমেটলি কী সেটা এইখানে দেখাই আপনাদেরকে। আলটিমেটলি হচ্ছে যে ইনকাম স্ট্রিমস, এই কথাটা আমি বারবারই বলবো, ওই ক্যারেক্টার বিল্ড আপের সাথে সাথে এই কথাটা বলবো। মেজরিটি আপনাদের দেখবেন যে আশেপাশে তাকিয়ে দেখবেন যে যারা ওই স্টাডি করছে আর বিজনেসে গেছে তারা একটা, মেজরিটির ক্ষেত্রে একটা ইনকাম স্ট্রিমস, ওই একটা জায়গা থেকে সে আজীবন আয় করছে। কিছু কিছু হয়তো বাড়ছে, অনেক সময় খারাপ হচ্ছে, ড্রপ হচ্ছে। অর্থাৎ তাদের কিন্তু ওই যে ওয়ারেন বাফেটের একটা কথা আছে না, যে এক ঝুড়িতে সব ডিম রেখো না। আমাদের অধিকাংশের ক্ষেত্রে কিন্তু আমরা ওই এক ঝুড়িতে সব ডিম রাখা, অর্থাৎ যখনই এখানে কোনো এক ঝুড়িটা ঝাঁকি খাচ্ছে, পড়ে যাচ্ছে, সব ডিম ভেঙে যাচ্ছে, রাতারাতি সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের উচিত ছিল এইটা করা, যে আমাদের ডে বাই ডে আমাদের একটা ইনকাম স্ট্রিম তো হয়েছে, ওকে 2 বছর লেগেছে, আমাদের আরও একটা ইনকাম স্ট্রিম হোক, আরও একটা ইনকাম স্ট্রিম হোক। এইভাবে একজন মানুষের যদি 10টা 12টা 15টা ইনকাম স্ট্রিমস থাকে, তাহলে আলটিমেটলি কী হয়, তারা টেনশন করতে হয় না টাকা নিয়ে। কেন? বিকজ তখন একটা হয়তো বা কোনো সময় খারাপ করছে, কারণ ফ্ল্যাকচুয়েট করবেই। এটা মানে আপনি কখনোই সেম কনস্ট্যান্টলি কোনো বিজনেস এইরকম হবে না, আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে। এই কার্ভটা এরকম থাকবে, কখনো বেশি হবে, কখনো খারাপ হবে, ঠিক আছে? সো এই জন্য যে বুদ্ধিমানের যে কাজটা বা বুদ্ধিমতির যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের মেইন টার্গেট থাকবে যে ঠিক আছে, আমি তো সোসাইটির জন্য কিছু করছি, আমি অডিয়েন্সকে ভালো কিছু সার্ভ করছি, বাট অ্যাট দি সেম টাইম বাই প্রোডাক্ট হিসেবে, ওই যে বাই প্রোডাক্টের কথা বললাম, আমার ইনকাম স্ট্রিমস বাড়তে থাকবে। আগামী যারা এখন ধরেন যাদের বয়স 50 ইয়ার্স, আপনারা একটু নিজেদেরকে কোয়েশ্চেন করেন, বেশিরভাগই এখানে আরও কম বয়সী, যারা 40 ইয়ার্স, আপনাদের কতগুলো ইনকাম স্ট্রিমস? 1টা 2টা 5টা 10টা? কারো কি 5টা আছে? নাই। 10টা আছে? নাই। 10টা থাকলে কি হতো? আপনি মেন্টালি ফ্রি হয়ে যেতেন। ওই টাকার পেছনে, আমি যখন বললাম যে টাকার পেছনে দৌড়াতে হবে না, তখন হয়তো অনেকে হাসছেন, ভাবছেন আরে ভাই তোমার সমস্যা নেই, তুমি তো আসলে লাইফটা বুঝছো না। আসলে না, কথা হচ্ছে যে আপনি যদি এইভাবে চিন্তা করে যদি ইনকাম স্ট্রিমস বাড়াতে থাকতেন, তখন আর ওই ডলারের পেছনে, টাকার পেছনে আপনার হন্যে হয়ে ছুটতে হতো না। টাকা আয়ের জন্য আপনাকে যত নিচে নামা দরকার তত নিচে নামতে হতো না। বিকজ টাকা আয় করাটা মুখ্য না, মুখ্য হচ্ছে সার্ভ করা। এবং তার বিনিময়ে যে বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে ডলার্স পাচ্ছি, টাকা ইনকাম করছি, এটার মাধ্যমে আমরা একে একে বিভিন্ন ইনকাম স্ট্রিমস যখন আমরা তৈরি করে ফেলতে পারবো, তখন আরও টাকার প্রতি যে আমাদের যে একটা দৌড় ঝাঁপ, অলওয়েজ একটা দৌড়ের পরে থাকা, এটা কমে আসতো। তখন আমরা আমাদের জীবনের মানেটা খুঁজে পেতাম। বাট এখন যদি মেজরিটি মানুষ, কেন এই যে সমাজের একটা ডাউন টার্ন কেন হয়েছে? বিকজ সবাই মনে করেছে যে টাকাই হচ্ছে সব, এনিহাও আমার টাকা ইনকাম করতে হবে, বিকজ আমি টাকা না পেলে আগামীকাল চলবো কী করে, আগামী মাস চলবো কী করে। কারণ বাস্তবতা তারা এইটা দেখছে। কিন্তু আমাদের ছোটোকাল থেকে যদি বোঝানো হতো, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যদি এভাবে হতো যে দেখো বাবা আর দেখো মা, তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার আগামী 10 বছরের মধ্যে, 15 বছরের মধ্যে ইনকাম স্ট্রিমস বাড়াতে হবে, 5টা বানাতে হবে, 10টা বানাতে হবে। তাহলে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে ওটা ধারণ করতেন, ওটা লালন করতেন, এবং ওটা কিন্তু আউটপুট দিত। ওকে, সো এই জন্য এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের মাইন্ডসেটটা সেইভাবে তৈরি করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার টেনশনটা দূরীভূত হচ্ছে। কিন্তু হঠাৎ করে 1-2 দিন 6 মাসে সব রাতারাতি পেয়ে যেতে চাইবেন না, তাহলে হবে না। সময় দিতে হবে, ধৈর্য, হ্যাঁ ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। যেসব মানুষ আজকে একটা, কালকে আরেকটা, পরশু আরেকটা এরকম করে, তারা কোনোটাই ভালো করে কিছু করতে পারে না। কোনো একটা জায়গায় আছেন, আগে ফার্স্ট অফ অল ওই
ইনকাম স্ট্রিমটা আগে ভালো মতো তৈরি করেন, স্ট্রং হন, দেন আরেকটা করেন, দেন আরেকটা করেন, দেন আরেকটা করেন। এইভাবে করে করে দেখবেন যে আগামী 5 বছর আল্লাহ বাঁচালে কী হবে, দেখবেন যে অনেক কয়টা ইনকাম স্ট্রিমস তৈরি হয়ে গেছে। আপনার বর্তমান সময়ের যে বোরিং লাইফস্টাইল ছিল, যে হ্যাসেল নিয়ে যে লাইফস্টাইলটা ছিল, এটার মানে অনেক কিছুই হ্যাসেল ফ্রি হয়ে গেছে। এরকমটি হওয়ার কথা আর কি, যদি আপনারা সেইভাবে সব কিছু ফলো করেন এবং ডে বাই ডে আপনার মধ্যে এইসব জিনিসপত্রগুলো যদি ধারণ করতে থাকেন, তাহলে এখানে কিন্তু মেইন কথা হচ্ছে অনেস্টি, সৎ থাকা, সোসাইটির জন্য কিছু করা। এই কথাগুলোই কিন্তু মুখ্য। মাইন্ডের ভেতরে এই জিনিসগুলো ঢোকাতে হবে। যারা আপনাকে বলে, আমাদের সমাজে অনেক মিসকনসেপশন আছে যে আরে কারো মাথায় বাড়ি না দিয়ে, কারো টাকা না মেরে কখনো কেউ ধনী হতে পারেন, এইসব সব ঢাহা মিথ্যা কথা। হ্যাঁ, সে এইরকম একটা ধারণা পোষণ করে রয়েছে। অর্থাৎ কেউ যে ধনী হয়, ধনী মানুষের প্রতিই কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা খারাপ, এটা করা যাবে না। ওকে, সো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এটা আমি এইসব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের এই ফার্স্ট ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।